ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে দেখো এক মজার গল্প নিয়ে এলাম। এখনের দিনে পুরনো খামে চিঠি এসেছে। চিঠিটায় শেষ পর্যন্ত কী লেখা আছে শুনতে গেলে পুরো গল্পটা শুনতে হবে। তো চলো দেরি না করে গল্পটাই শুনে নাও। এক অদ্ভুত চিঠি পেল মালবিকা। এই যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ একেবারে এই যুগে ছাড়িয়ে হাতে লেখা চিঠিখানি পেয়ে খুব খুশি হলো না সে, কারণ এরকম ভুতুড়ে চিঠি কেউ আশা করে না। যিনি লিখেছেন তার নাম, ঠিকানা, ফোন নাম্বার কিচ্ছু নেই, শুধু লেখা আমি। যে খামখানি ব্যবহার করেছেন তাও অত্যন্ত পুরনো, দেখে মনে হয় ক্রেতা যুগের। খামের কোনায় খানিকটা নেই, সম্ভবত ইঁদুরে কেটে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের, খামখানি আগেও কেউ ব্যবহার করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে পুরনো ঠিকানা কেটে নতুন ঠিকানা লেখা। হস্তাক্ষর বেশ কাঁপা কাঁপা হাতে। রাতে অফিস থেকে সুকান্ত ফিরলে চিঠি নিয়ে দৌড়ে গেল মালবিকা। অত্যন্ত আশ্চর্য হয়ে চোখ মুখ গোল করে বলল, কি কাণ্ড দেখো। সুকান্ত চিঠিখানা ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ দেখল, তারপর মালবিকার হাতে ফিরিয়ে দিতে দিতে বলল, তোমার চিঠি আমি খুলব না, তবে ভয়ের কিছু নেই, কেউ খুনের হুমকি দেয়নি, আশা করা যায়। তোমার পুরনো প্রেমিক কেউ আছে বলেও আমার মনে হয় না, আর যদিও কেউ থেকে থাকে তোমার চিঠি লিখতে এতদিন পর সাহস পাবে না বলেই সুকান্ত তড়িঘড়ি ওয়াশরুমে চলে গেল। পাশের ঘরে 8 বছরের ছেলে গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ছে। সন্ধ্যে থেকে সে বায়না করছিল আজ অন্তত স্টপ রাখতে। মালবিকা শোনেনি, উল্টে সে ছেলেকে ধমকেছে, বেশি তেড়িবেড়ি করলে না 2 ঘা দেব বলে শাসিয়ে রেখেছে। মালবিকা মহা চিন্তায় পড়ল। একবার ভাবল চিঠি খুলে দেখবে, কিন্তু পরক্ষণেই ভাবল যদি ভেতরে কাগজের কোনো কেমিক্যাল লাগানো থাকে, খোলার সঙ্গে সঙ্গে যদি সে জ্ঞান হারিয়ে ফেলে, মরে যায়। মালবিকা সুকান্তর জন্য অনেকক্ষণ ওয়েট করলো। শেষে মনে অনেকখানি সাহস সঞ্চয় করে বেডরুমে এলো। ঘরে অতিরিক্ত একটি টিউব জ্বালালো, আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মুখ দেখল, তারপর খাটে গিয়ে বসে ভয়ে ভয়ে খামখানা খুলল। ভেতরের চিঠি দেখে মালবিকা সে নিশ্চিত এ চিঠি তার কিছুতেই নয়। অন্তত 20-30 বছরের আগেকার লেখা, ভুল করে কেউ পাঠিয়েছে। হোক না অন্যের চিঠি, তার ঠিকানায় তার নামে যেহেতু এসেই পড়েছে, সে একবার পড়ে দেখতে চায় কী এমন লেখা আছে এতে। এত পুরনো চিঠি কেউ বা রিপোর্ট করলো? মালবিকার অনেক আগ্রহ হচ্ছে এখন। এ সময় ফ্রেশ হয়ে সুকান্ত ঘরে এলো। মালবিকাকে চিঠি হাতে বসে থাকতে দেখে সে উৎফুল্ল হয়ে বলল, পড়া শেষ হলো? আমাকে কিন্তু বলবে কি লেখা আছে। যদিও আমি আন্দাজ করতে পারছি। স্বামীর কথার ধরনে ঝামটা দিয়ে উঠল মালবিকা। কেন তোমায় বলতে হবে কেন? এটা কি তোমার চিঠি? সুকান্ত ঘর থেকে বেরোতে বেরোতে ভয়ে ভয়ে বলল, ঠিক আছে, বলতে হবে না, পরে বলতে এলে কিন্তু শুনবো না, মনে থাকে যেন। সুকান্ত ঘর থেকে বেরোতেই মালবিকা ফরফর করে খামখানি খুলে চিঠি মেলে ধরল চোখের কাছে। সে লক্ষ্য করল শেষে 3-4টি লাইন সদ্য যোগ করা, বাদবাকি আদ্যিকালের সুন্দর হস্তাক্ষরে পরিপাটি করে লেখা। সে একেবারে প্রথম থেকে পড়তে শুরু করলো। বৌমা, বৌমা শব্দটা লিখতে আমার কেমন বাদো বাদো ঠেকলো। বউ বাদ দিলে যা থাকে তা অতি মধুর, তাই তোমাকে মা বলেই সম্বোধন করলাম। এটি তোমাকে আমার লেখা প্রথম চিঠি, হয়তোবা শেষও। আমার ছেলে মানে তোমার বরের কিছু বদ অভ্যাসের কথা না লিখলেই নয়। তোমাকে সামনাসামনি কোনো কথা বলার সুযোগ তো পাইনি। বউ ভাতের পরের দিনই সকালে চলে গেছো।
তারপর যখনই দেখা হয়েছে তোমাদের ব্যস্ত দেখেছি, কিছু বলতে পারিনি, তাই সামান্য 2-4 কথা লিখছি। আমার ছেলে একেবারেই ওর বাবার ডিটো, বলতে পারো ডুপ্লিকেট। কারো কথাই শুনতে চায় না, অত্যন্ত বদমেজাজি, একরোখা। তুমি ওকে কীভাবে সামলাচ্ছ ভগবান জানে। তার ওপর রয়েছে তোমার নিজের ছেলে, মানে আমার নাতি। আশা করি বাপের সমস্ত গুণ দাদুভাই পেয়েছে। তাই তো মাঝে মাঝে চিন্তা হয়, তুমি তো জানো তোমার প্রায় বছর দেড়েক গ্রামের বাড়িতে আসো না। বৃদ্ধ বয়সে আমিও যেতে পারি না এত দূর, দেখা হয় না তোমাদের সঙ্গে। দেখা হলে আচ্ছা করে ছেলেকে বকে দিতাম, সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয় বুঝিয়ে বলতাম। জানো, ওর বাবা এক্কেবারে ওর মতো ছিল, সর্বদা আমাকে নিয়ে বাইরে থাকতো। বাড়িতে যাবার কথা তুললেই রেগে যেত। আমারও ইচ্ছে হতো না ফিরতে, শাশুড়ির সামনে যেতে। বছর 1-8বার মায়ের সঙ্গে যে দেখা করতে হয় একেবারেই ভুলে থাকতাম। ভুলে যেত অবশ্য, এই সিংহভাগ দায় ছিল আমার। স্বামীকে বলে কয়ে রাখায় ভয় দেখিয়ে রাখার বিদ্যাটা ভালোই শিখেছিলাম। আমি মাঝে মাঝেই আমার বাপের বাড়ি যাওয়ার জন্য গো ধরতাম। বাধ্য হয়ে অনেক দিন পর হয়তো নিয়ে যেত, কিন্তু নিজের বাড়ি কখনোই যেত না। এভাবে গ্রামের বন্ধুবান্ধবকে ভুলে থাকতে আমি খুব কম ছেলেকে দেখেছি। ওর বাবার এই বদগুণটা মন থেকে মেনে নিয়েছিলাম হাসি মুখে। আর এ কারণে মাঝে মাঝে গর্ব হতো। শেষে ওর বাবা মাঝে মাঝে আমাকেও ভুলে যেত, সময় মতো অফিস থেকে ফিরতো না। অফিস ছুটির পরেও অফিসে থাকতো, আড্ডা মারতো কয়েক বন্ধু মিলে। অনেক বকাঝকা করে ও সেটা থামাতে পারিনি। শেষে কীভাবে যেন ধীরে ধীরে একেবারেই আয়ত্তের বাইরে চলে গেল। আমার কথা শুনতো না, দেখলে রেগে যেত, ছেলে কী করছে খোঁজ নিত না, এমনকি আমাকে আমার বাপের বাড়িতে পর্যন্ত নিয়ে যেত না। আসলে ও ধীরে ধীরে ভুলিয়ে গিয়েছিল আত্মীয় স্বজনদের। সেই আত্মীয়তার মধ্যে আমার বাবা মাও আছেন। শেষে এমন হলো, কাউকেই ঠিকমতো দেখতে পারতো না। বৌমা জানো, ও এটা একটা রোগ প্রবণতা। এ রোগের ওষুধ কি জানি না, জানার চেষ্টাও করিনি। কোথা থেকে অসুখটা ধরলো বলতে পারবো না, তবে যে সংসারে এই ব্যাধি ঢুকেছে সেই সংসারে সুখের হওয়া কঠিন, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। এই পর্যন্ত লিখে আচমকাই চিঠি শেষ করা হয়েছে। শেষে শুধু রয়েছে একেবারে সদ্য লেখা নতুন 2-3টে লাইন। মালবিকা অত্যন্ত মনোযোগ সহকারে সেই 3টি লাইন আবার পড়তে শুরু করলো। তাতে লেখা, মালবিকা, আমি তোমার শাশুড়ি। নিচের নতুন লেখাটুকু শুধু আমার, বাদবাকি লেখা গ্রাম থেকে আমায় পাঠিয়েছিলেন আমার শাশুড়ি। আমরা তখন গ্রামের বাড়ি ফেলে আসানসোলে থাকতাম। নিয়তির কি পরিহাস, দেখো তোমারও এখন আসানসোলে থাকো, আমি গ্রামে। আরেকটি কথা, আমার শাশুড়ির লেখা চিঠি তোমায় রিপোস্ট করেছি শুধু। ওপরের কথাগুলো আমার নয়, আমার শাশুড়ির। ভালো থেকো, ইতি আমি, পুরনো খাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না।